হ্যাঁ, খুলতে দেই আর তুমি আমার ইজ্জত লুটো। সাদিদের এমন কথায় থতমত খেয়ে যায় তুলিকা। খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে বলল। তোমার অনেক নেশা হয়ে গিয়েছে, আগে নেশা কাটাতে হবে। তুলিকার কোমর থেকে শাড়ির আঁচল খুলে আঁকড়ে ধরে সাদিদ। সাদিদের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল। কি করছো সাদিক? জোরে হেসে দেয় সাদিদ নেশাতুর কণ্ঠে বলল। খাবো, তোমাকে খাবো। কেঁপে ওঠে তুলিকা সাদিদের থেকে শাড়ির আঁচল সারাতে নেয়। সাদিদ শাড়ির আঁচল আঁকড়ে ধরে টেনে তুলিকাকে বিছানায় ফেলে তার উপর উঠে যায়। ভয় পেয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল। সাদিক ছাড়ো। সাদিদ নেশার ঘরে বলল। না। অসহায় কণ্ঠে বলল তুলিকা। প্লিজ সাদিক, ভুল হয়ে যাবে। শোনে না সাদিদ। তুলিকার ঘাড়ে মুখ ডুবাই, চুল সরিয়ে ঠোঁট ছোঁয়ায়। শিউরে উঠিয়ে তুলিকা। ইচ্ছে করছে সাদিদের এই পাগলামোতে সায় জানিয়ে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু না, সে বেইমান হতে পারবে না। সাদিদকে নিজের থেকে সরাতে চায় সে, তবে সাদিদের পুরুষ শক্তির সাথে পেরে উঠছে না সে। না পেরেই অনুনয় করে বলল। ভুল হচ্ছে সাদিক, তুমি নেশার ঘরে আছো। হুম। কঠোর কণ্ঠে বলে তুলিকা। ছাড়ো আমাকে সাদিক। সাদিদ খিলখিল করে হেসে বাচ্চা স্বরে বলল। ছাড়বো না, তোমাকে আদর করব। নিজেকে মানাতে পারছে না তুলিকা, আর না সাদিদকে থামাতে পারছে। তিয়াশাকে কি জবাব দেবে সে? সকাল হলে সাদিদ নিজেও সবটা ভুলে যাবে। তখন সাদিদ যদি বলে সে সাদিদের নেশার ঘোরে সুযোগ নিয়েছে, এমনি সাদিদ তাকে ঘৃণা করে। ঘৃণাটা হয়তো আরও বেড়ে যাবে। সাদিদকে ঠেলে উঠতে নেয় তুলিকা, কিন্তু সাদিদ আঁকড়ে ধরে তাকে। শত চেষ্টা করেও সাদিদকে আটকাতে পারে না তুলিকা। পূর্ণতা পেয়ে যায় তাদের ভালোবাসা, তবে অবৈধভাবে। তাদের সম্পর্কে ১৩ বছর পর দুজন ভালোবাসার মানুষ শারীরিকভাবে এক হয়। ভোরে সাদিদ ঘুমানো মাত্রই তুলিকার শরীরে আঁচল পেঁচিয়ে নিজ ঘরে চলে যায়। বর্তমান রেস্টুরেন্টে ঢুকে মেঘালয় গত দিনের মেয়েটার সাথে দেখতে পায় তিয়ানা। মেঘালয় মেয়েটার হাত ধরে পাশাপাশি বসে আছে। রাগ হয় তিয়ানার। রাগে কষ্টে চোখে জল চলে আসে তার। এক পলক সেদিকে তাকিয়ে চলে যেতে নেয় তিয়ানা, তবে কিছু একটা ভেবে ফিরে এসে মেঘালয়ের টেবিলের কাছে যায়। এগিয়ে গিয়ে বাইকের চাবিটা টেবিলের ওপর ঠাস করে রাখে। হঠাৎ শব্দে থতমত খায় মেঘালয়। ভ্রুকুটি করে পাশে তাকিয়ে দেখল তিয়ানা। দাঁড়িয়ে ঠোঁটে মিষ্কি হাসি। তিয়ানাকে দেখে মেঘালয় তাড়াহুড়ো করে মেয়েটার হাত ছেড়ে দেয়। সেদিকে তাকিয়ে মৃদু হাসিয়ে তিয়ানা। চেয়ার টেনে পা গুটিয়ে আসন পেতে বসিয়ে তিয়ানা মেঘালয়ের মুখোমুখি। মিটমিটিয়ে হেসে প্রশ্ন করল। হ্যাঁ গার্লফ্রেন্ড। পাশে থাকা মেয়েটা কপাল কুঁচকে প্রশ্ন করল। ওকে। তিয়ানা দাঁত বের করে হেসে বলল। কাজিন মেঘ ভাইয়ের বোন হই আমি। তিয়ানার এমন উত্তরে বরাবরের মতো বামভ্রু কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানা আড়ালে মেঘালয়কে চোখ মারে। তিয়ানার এমন কাণ্ডে বিস্ময়ে কাশি উঠে যায় মেঘালয়ের। মেয়েটা মেঘালয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। তিয়ানার সেদিকে কটমট করে তাকিয়ে দাঁত বের করে মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল। এ কি ভাইয়া, হঠাৎ কাশি হলো কেন তোমার? মেঘালয় চোখ গরম করে তাকায়। তিয়ানা তাকে পাত্তা না দিয়ে বলল। মেয়েটা হেসে বলল। আপু আপনার নামটা? আমার নাম বৃষ্টি। তিয়ানা সন্দেহ নিয়ে মেঘালয়ের দিকে চেয়ে প্রশ্ন করল। কিন্তু আমি জানি আদৌ। হ্যাঁ, বৃষ্টি ওর নাম। বৃষ্টি। আমি ভালোবেসে আদরণে বলে ডাকি। কথা কেড়ে নিয়ে গম্ভীর মুখে বলল মেঘালয়। বৃষ্টি কিছু বুঝতে না পেরে আহমক হয়ে মেঘালয়ের দিকে তাকায়। মেঘালয় তাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। তিয়ানা ঠোঁটের হাসির রেখা টেনে আর চোখে মেঘালয়কে দেখে বলল। ও আচ্ছা, তাহলে তুমি আমার ভাবি হও? ও মিস্টেক, ভাবি না, হবু ভাবি হবে। তুমি কিন্তু দারুণ দেখতে, ভাইয়ের সাথে মানিয়ে যাবে। মেঘালয় ভ্রু কুঁচকে তাকায় তিয়ানার দিকে। সে ভেবে পাচ্ছে না এই মেয়ে এখনও কি করে স্বাভাবিক, কি করে পসিবল। তিয়ানা হেসে বলল। ভাইয়া তাহলে আজ মাম্মিকে জানাই, কি বলো? তিয়ানার কথায় চোখ বড় বড় করে তার দিকে তাকায় মেঘালয়। প্রায় ঘন্টাখানেক পর তুলিকার পেছন পেছন ঘুরছে তিলাত, কিন্তু যে কথাটা বলতে চাচ্ছে মুখ দিয়ে বের হচ্ছে না। ছেলের এমন কাণ্ড দেখে রেগে যায় তুলিকা। হাতে থাকা পানির জগ ডাইনিং টেবিলের উপর শব্দ করে রেখে বলল। হাই, কি বলতে চাস সেটা বলবি, নয়তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাবি। তিলাত করুণ চোখে মায়ের দিকে চেয়ে দুঃখী দুঃখী কণ্ঠস্বরে বলল। আম্মু। তুলিকা বিরক্ত হয়ে কপালে হাত দিয়ে নিজ মনে বলে। হাই কপাল, মেয়েটাকে চাইলাম ঘরোয়া বানাতে, সেটাও তো পারলাম না। উল্টো ছেলেটা ঘরোয়া হলো।
মেয়ের পেছন পেছন আঁচল ধরে ঘুরছে। একটা কথা বলতে এসে ঘন্টা লাগিয়ে দিল, কিন্তু কথা আর বের করতে পারলাম না মুখ ফুটে। রাগী স্বরে বলল তুলিকা। আঁচল ছাড় আমার। বলে তিলাতের হাত থেকে আঁচল ছাড়িয়ে রান্নাঘরে চলে যায় তুলিকা। তিলাত মায়ের পেছন পেছন গিয়ে মায়ের সাথে লেগে দাঁড়ায়। তুলিকা একবার বিরক্তি নিয়ে তিলাতের দুঃখী দুঃখী মুখটা দেখে চুলা বন্ধ করে হাতে খুন্তি নিয়ে বলল, বল কি বলবি? এবার যদি কথা না বের হয় এই খুন্তির বাড়ি পড়বে তোর পিঠে। তিলাত আমতা আমতা করে তুতলে বলতে নেয়। আমি কথা শেষ করতে পারে না তিলাত। তার আগেই ঝড়ের গতিতে বাসায় ঢুকে তুলিকাকে চেঁচিয়ে ডাকতে শুরু করে তিয়ানা। তিয়ানার চেঁচানো শুনে তিলাতের কথাকে অসম্পূর্ণ রেখে কিচেন থেকে বেরিয়ে যায় তুলিকা। তিলাত বলতে নিয়েও বলতে না পেরে রেগে নিজের মাথায় টোকা দেয়। ব্যথা পেয়ে মাথা ডলতে ডলতে দুঃখী স্বরে মনে মনে বলল, কোন জন্মের শত্রুকে আমার বোন করে পাঠালো তিনিই জানেন। আমাকে বাস ছাড়ার কিছু দিতে পারি না। ইস, একটুর জন্য আম্মুকে বলতে পারলাম না অবন্তীর কথা। তুলিকা ডাইনিংয়ে গিয়ে রেগে বলল, বাড়িতে ডাকাত পড়েছে, এত চেঁচাস কেন? আস্তে কথা বল। তিয়ানার আগে ফোঁস করতে করতে বলে উঠল। তোমরা আমাকে বিয়ে দিয়েছো, রাইট? তুলিকা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। তো আমাকে এখনো বাড়িতে বসিয়ে রেখেছো কেন? তুলিকা আহাম্মক হয়ে প্রশ্ন করল। তাহলে কি বলবো? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল তিয়ানা। কি আবার আমাকে আমার শ্বশুর বাড়ি পাঠাবে? মেয়ের এমন কথা শুনে তুলিকা হাতে থাকা খুন্তি ফ্লোরে পড়ে যায়। অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে সে। তিলাত ফ্রিজ থেকে আপেল বের করে খাচ্ছিল। তিয়ানার কথা তার কানে যাওয়া মাত্রই হাত থেকে আপেল পড়ে যায়। আর সে এক দৃষ্টিতে বোকা চোখে হতবুদ্ধি হয়ে তিয়ানার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এটা কি শুনছে সে? ভূতের মুখে রাম নাম? তিলাত নিজের হাত চিমটি কাটে। না, যা দেখছে সত্যি দেখছে। এটাও হয়। তিলাত পাশে থাকা সোফায় বসে গালে হাত দিয়ে বোনকে দেখতে থাকে। তুলিকা আহাম্মক কণ্ঠে প্রশ্ন করল। কি বললি আম্মা? বিরক্ত হয় তিয়ানা। বিরক্তি নিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে আম্মু, তাহলে বাপের বাড়িতে থাকার কি দরকার? আমার শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করো। কথা শেষে নিজ ঘরে চলে যায় তিয়ানা। তুলিকা মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে তিলাতকে উদ্দেশ্য করে বলল, আমি যা শুনছি তুইও কি সেটাই শুনছিস বাবু? তিলাত মাথা ঝাঁকিয়ে মিনমিন করে বলল। হ্যাঁ মো। তিলাতের এখন নিজের মাথা ঠাকাতে ইচ্ছে করছে। তারই বোন কোনো কিছুর পরোয়া না করে এক সেকেন্ডে বলে দিল শ্বশুরবাড়ি যাওয়ার কথা। সেখানে সে বড় ভাই হয়ে ঘন্টা ধরে মায়ের আঁচল ধরে মায়ের পেছন পেছন ঘুরেও আসল কথাটা বলতে পারল না। কচু গাছের সাথে ঝুলে পড়া উচিত তার। নিজ ঘরে গিয়ে জিনিসপত্র ফ্লোরে ছুঁড়ে মারে তিয়ানা। রাগ কষ্ট দুটোই হচ্ছে তার। নিজের বিয়ে করা আপন স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখেও কিচ্ছু করতে পারছে না। নিজের পাপ্পার উপর রাগ হচ্ছে তার। সে তো শুধু জানিয়েছিল ভালোবাসে সে মেঘালয়কে, তাই বলে এটা তো বলেনি এখনই বিয়ে দিয়ে দিতে। এখন তার কি হবে? সে মোটেও সতীন নিয়ে সংসার করবে না। হয় মেঘালয়কে খুন করবে, নয়তো ওই মেয়েকে, কি যেন নাম, বৃষ্টি, আবার আদর করে আদরিনীয় ডাকা হচ্ছে। এই দুঃখ সে কাকে দেখাবে? তার বর, তিয়ানার বর কিনা তিয়ানাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে। এই ছিল তার কপালে। নিজের ভাগ্যের উপর বেশ দুঃখ হয় তিয়ানার। ভেবে নিয়েছে সে আজকালের মধ্যে বউ হয়ে ঢুকবে ওই বাড়িতে। তারপরে দেখাবে তিয়ানা কি জিনিস। একদম সে অন্য সব মেয়েদের মতো ন্যাকা নয়। সে নিজের স্বামীকে ছেড়ে দেবে, নিজের করেই ছাড়বে সে। আর ওই বৃষ্টিকেও সে তার বরের দিকে কুনজর দেওয়ার মজা বোঝাবে। তিয়ানা পেটের নিচে বালিশ রেখে খাটিয়ে উল্টো হয়ে ঝুলে আছে। তার পা মাথা বাইরে খাটের বাইরে ঝুলছে। রাগ হলে এমনটাই করতে থাকে সে। আজও রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। বারবার চোখের সামনে মেঘালয়ের ওই মেয়ের হাত ধরার দৃশ্য চোখের সামনে ভাসছে। তার মেঘালয়ের ওই হাত যদি সে 1000বার ওয়াশ না করিয়েছে তো তার নামও তিয়ানা না। রাগে নিজের চুল খামচে ধরে ডুকরে কেঁদে ওঠে তিয়ানা। কাঁদতে কাঁদতে নিজের মনে বলে ওঠে সে, আজ আমার না রাগে ছোটবেলার মতো তোমার মাথায় উঠে পটি করে দিতে ইচ্ছে করছে মেঘ ভাইয়া। লাল টুকটুকে শাড়ি পরে মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে মেঘালয়ের ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে তিয়ানা। পাশে থাকা কাউচে হাওয়া দিয়ে কপালে এক হাত রেখে বসে আছে মেঘালয়। তিয়ানার সেদিকে তাকিয়ে কিটমিটিয়ে হেসেও দেয়। মেঘালয় ভ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে। তিয়ানা হেসে মেঘালয়ের বরাবর বিছানায় আসন পেতে বসে। মিসকে হেসে বলল। কেমন দিলাম? মেঘালয় থতমত কণ্ঠে বলল, এখানে আসার জন্য উঠে পড়ে লেগেছিস কেন?
তিয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। জামাই পরকীয়া দূর করার জন্য। চোখ পাকিয়ে তাকায় মেঘালয় রাগী স্বরে বলল। হোয়াট? পরকীয়া? আমি পরকীয়া করছি? অবশ্যই এটা পরকীয়া। বউকে লুকিয়ে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরলে সেটাকে পরকীয়াই বলে। পায়ে দুম করে শব্দ করে সোফা থেকে উঠে দাঁড়ায় মেঘালয়। খাটের কাছে এসে হালকা ঝুঁকে থমকে বলে উঠল। বৃষ্টি আমার গার্লফ্রেন্ড, আর সেটা তোকে বিয়ে করার আগে থেকে। তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল। কতদিন? মেঘালয় 4টা আঙুল তুলে বলল। 4 বছর। আমি পরকীয়া করছি না, তুই আমাদের মধ্যে ঢুকে পড়েছিস। সেটা তোর বাপ আর আমার বাপের জন্য। তিয়ানা বিরক্তি নিয়ে বলল। ধরো, খালি এক কথা, আমার বাপ আর তোর বাপের জন্য। তো তাতে আমি কি করব? আমার তো তাতে কোনো হাত নেই। আর প্রেম করেছো ভালো কথা, এখন ভুলে যাচ্ছ, ব্যাস তাহলেই হলো। ভুলে যাবো মানে? তুই ভুলে যাবি? তুই এক্ষুনি যাবি আমার ঘর থেকে, কাল আমার বাড়ি থেকে। মেঘালয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানার একপাশে শুয়ে পড়ে তিয়ানা। শুয়ে নিজ হাতের আঙুল টানতে টানতে ব্যঙ্গ করে বলল। তুই যাবি কেন? আমি যেখানে যাব আমাকে কি নিরীহ মনে হয়? আমি যাব না। এইটা আমার বরের ঘর, এখানে আমি থাকবো আমার অধিকারীটা। আপনি আপনার ওই গার্লফ্রেন্ডকে ভুলে যান। মেঘালয়কে কথাগুলো শুনিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে তিয়ানা। মেঘালয় হতবাক হয়ে চেয়ে আছে তিয়ানার মুখের দিকে। সে হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এই মেয়ে তার বাপের মতো হিটলার। কি ভাবলো আর কি ঘটলো? মেঘালয় দুঃখী দুঃখী মুখে সোফায় বসে পড়ে। আজ মায়ের গল্পে ও বাড়ি গিয়ে দেখলো তিয়ানা শাড়ি চুড়ি পরে ফিটফাট বসে আছে। কি হলো ব্যাপারটা বোঝার আগেই তার ঘাড়ে চেপে এ বাড়িতে চলে এলো। রিয়েলি? মেঘালয় চৌধুরীকে ঘোল খাওয়াচ্ছে এইটুকু পুচকে মেয়ে, যাকে সে জন্মাতে দেখেছে। তার কোলে উঠে পটি হিসু করে তাকে ভাসিয়ে দিয়েছে। সেই মেয়ে কিনা এখন বউ হয়ে নাচাচ্ছে তাকে। এটাও হয়? এই পুচকে মেয়েকে সে ছোটবেলায় কাঁধে করে নিয়ে ঘুরেছে, আর সেই মেয়ে বড় হয়ে তার কাঁধে ওঠার মতো চড়ে নৃত্য করছে। কি আর করবে, সহ্য করছে। ঘরের লাইট অফ করে সোফাতে শুয়ে পড়ে মেঘালয়। ভুলেও বিছানার দিকে ফিরে তাকায় না সে। দেখা যাবে নিজের কন্ট্রোলই হারিয়ে ফেলল। তিয়ানার ছোট থেকেই ঘুমোলে দিন দুনিয়ার হুঁশ থাকে না, সাথে জামা কাপড়েরও ঠিক থাকে না। আজ তো আবার ঘটা করে শাড়ি পরেছে। বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বই পড়ছে অভিক। পাশে এসে বসে মমিতা। অভিক বই বন্ধ করে বলল। মমিতা মুচকি হেসে বলল। হ্যাঁ, অভিক হেসে বলল। খাইয়ে দে, ছেলের ঘরে রেখে আসলাম। অভিক হাসতে হাসতে বলল। অভিকের হাসির সাথে তাল মিলিয়ে হাসে মৌমিতা। হাসি থামিয়ে বলল মৌমিতা। দেখো, আমাদের তিনু মেঘ, ওরা খুব সুখী হবে। অভিক তাল মিলিয়ে বলল। মৌমিতার চোখ ছলছল করে ওঠে, চোখের জল চলে আসে তার। ধরা গলায় বলল। তুলির ভাগ্যটা এত খারাপ কেন হলো বলো তো? সাদিদ ভাই কি পারতো না সব ভুলে ওকে মেনে নিতে? অভিক চোখের চশমা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে মুছতে মুছতে বলে হাসা শুরু করলো অভিক। মৌমিতা কিছু না বলে চোখের জল মুছে উঠে আলমারি খুলে ব্ল্যাঙ্কেট নামায়। আজ একটু বেশি শীত পড়েছে। অভিক সেদিকে তাকিয়ে বলল। মৌমিতা ব্ল্যাঙ্কেট বিছানায় রেখে বলল। ওটা পাতলা, আজ বেশি শীত শীত লাগছে। একটু থেমে কিছু একটা ভেবে বলে উঠল মৌমিতা। আমাকে ভাবাচ্ছে অবিক সাদিদ ভাইকে না, আবার পরে আফসোস করতে হয়। বয়স তো কম হলো না আমাদের, তার বুঝতে বুঝতে আর না বেশি দেরি হয়ে যায়। তুলির শরীরটা আজকে ভালো ঠেকছিল না। অভিক অবাক হয়ে প্রশ্ন করল। মানে? মৌমিতা ঘুমানোর জন্য বিছানা গোছাতে গোছাতে বলল। ব্যালকনিতে থাকা দোলনায় মোবাইল হাতে বসে আছে তিলাত। ডায়ালে অবন্তীর ফোন নাম্বার, যা সে আজ তিয়ানার ফোন থেকে চুরি করেছে। ফোন করবে কি করবে না ভেবে পাচ্ছে না। দুমনায় আছে সে। রাত প্রায় 1টা বাজে। এত রাতে কল দিলে যদি তাকে খারাপ ভাবে তিলাতের ভারী দুঃখ লাগে মনে। তার বিয়েটাও যদি মেঘ তিনুর মতো হঠাৎ করে এভাবে হয়ে যেত। আর ভাবতে পারছে না তিলাত। যদি খারাপ ভাবে তো ভাববে, তাই বলে এমন যন্ত্রণা নিয়ে থাকা যায় না। আল্লাহর নাম নিয়ে কল দেয় সে। রিং হচ্ছে, তার সাথে বুকে ধুকধুক শব্দ হচ্ছে যায় তিলাতের। এটা আবার মহাজালা। মেয়েদের মতো হাত পা কাঁপা শুরু হয় তার। কল রিসিভ হওয়ার আগে কেটে দেয় সে। কল কেটে বড় করে শ্বাস নেয় সে।
তার দ্বারা এসব কন্ট্রোল প্রেম টেম কিচ্ছু হবে না। 28 বছরের যুবক হয়ে কিনা 8 বছরের ছোট্ট মেয়েকে নিজের মনের কথা বলতে পারছে না সে। কি লজ্জার ব্যাপার, মাকেও পারছে না সে জানাতে, নিজ মনেই বলে সে। তোর মরে যাওয়া উচিত তিলা, তুই পুরুষ জাতির মান সম্মান ডুবাবি। দুঃখী মন করে ব্যালকনি থেকে রুমে এসে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে সে। বিছানায় শোয়ার পরেই হঠাৎ তার মনে হলো তার বোন বাড়িতে নেই, শ্বশুর বাড়ি চলে গিয়েছে। এই বাড়িতে আর থাকবে না, দুজন সারাক্ষণ ঝগড়াও করতে পারবে না, আর কেউ ভুল করে তাকে ফাঁসি দিয়ে মায়ের বকুনি খাওয়াবে না। এই বাড়ির মাঝে মাঝে আসবে বেড়াতে। বুকের ভেতর কেমন ব্যথা অনুভব হয় তিলাতের, কেমন অজানা যন্ত্রণা শুরু হয় তার। ইচ্ছে করছে দৌড়ে ও বাড়িতে চলে যেতে। আজ মায়ের কথাও মনে পড়ছে তার। মা সব সময় বলতো, বাবা, আমি না থাকলে বোনকে দেখে রাখিস কেমন? মানে মা মারা গেছে বহু বছর হলো, কিন্তু এখনও তিলাতের মায়ের অভাব মনে হয়নি, কারণ তার আম্মু এখনও তাকে সেটা বুঝতেও দেয়নি। আজ বোনটা চলে যাওয়ার সাথে সাথে মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। আচ্ছা, আজ বোন চলে যাওয়ার সময় আম্মুর চোখে মুখে যে ব্যথা অনুভব করছিল, ঠিক ততটা কষ্ট কি তার মায়েরও হতো? কখনো কখনো তিলাতের মনে হয় মা কেন গেল তাদের ছেড়ে। পরক্ষণে মনে হয় মা মারা গেলে তো আম্মু, তুলিকা, আব্বু কখনো এক হতে পারতো না। আজ খুব কাঁদতে ইচ্ছে করছে তিলাদের। আচ্ছা, সব ভাইদের কি বোনদের বিদায় এমন কষ্ট অনুভব হয়, এত এত যন্ত্রণাদায়ক? কই, তার তো দুজন সারাক্ষণ ঝগড়া করে দিন কাটাতো, দুজন দুজনকে সহ্য করতে পারতো না এমন। তাহলে এত ভালোবাসা কোথায় লুকোনো ছিল? বিছানায় হাত পা গুটিয়ে থম মেরে বসে থাকে তুলিকা। সাদিদ ঘরে এসে তুলিকাকে এভাবে বসে থাকতে দেখে কাছে এগিয়ে এসে বলল। মন খারাপ? আনমনে উত্তর দিল তুলিকা। আমার মেয়েটা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই না? কিছু বলে না সাদিদ, সত্যি মেয়েটা বড় হয়ে গেল, আর হয়তো বাবা মেয়ে মিলে যখন তখন লং ড্রাইভে বের হওয়া হবে না। তুলিকাকে উদ্দেশ্য করে বলল সাদিদ। তোমাকে দেখলে মনে হয় না তিলাত তিহানা তোমার নিজের সন্তান না? সাদিদের কথার উত্তরে মৃদু হাসে তুলিকা। সাদিদ তুলিকার পাশে বসে বলল। আমার মাঝে মাঝে তোমাদের দু বোনের জন্য আফসোস হয় তুলি। সাদিদের এহেন কথায় ভ্রুকুচকে তার দিকে তাকায় তুলিকা। তা দিকে সাদিদ মৃদু হাসল, তবে কিচ্ছু বলল না, বলতে ইচ্ছে করলো না তার। আর না, তুলিকাকে জ্বালাতে ইচ্ছে করলো আজ, তাই চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো সে। সকালে তিয়ানা ঘুম থেকে উঠে দেখে মেঘালয় তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমে ভূত দেখার মতো চমকে যায় তিয়ানা। এ কি করে পসিবল? মেঘালয় তাকে জড়িয়ে ধরে আছে, তাও সম্ভব? হাত দিয়ে নিজ চোখ ডলে নেয় তিয়ানা। না, যা দেখছে সত্যি দেখছে সে। দম বন্ধ হয়ে আসে তিয়ানার। মেঘালয়কে ছাড়াতে নেয় সে। তিয়ানার নড়াচড়ায় ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ পিটপিট করে তাকিয়ে ভ্রু কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে তিয়ানাকে বলল। অনেক রাতে ঘুমিয়েছে বউ, নড়াচড়া করো না, ঘুমোতে দাও। মেঘালয়ের এমন আচরণ, এমন কথায় তিয়ানা হতবাক হয়ে যায়। মেঘালয়কে জোরে জোরে ঠেলে নিজের থেকে সরিয়ে উঠে বসে সে। ঘন ঘন শ্বাস নেয় সে। মেঘালয় এত কাছে থাকায় দম আটকে যাচ্ছিল তার। তিয়ানার ঠেলাঠেলিতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। শোয়া থেকে উঠে আসন পেতে বসে সে। তিয়ানার কোমরে হাত রেখে তাকে টেনে এনে নিজের কোলে বসিয়ে তিয়ানার ঘাড়ে চুলগুলো সরিয়ে ঘাড়ে গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে তার ঘাড়ে থুতনি রাখে মেঘালয়। মেঘালয়ের এসব অদ্ভুত কাণ্ডে মাথা ভনভন করে ওঠে তিয়ানার। পাগল হয়ে গেল নাকি? চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। মেঘালয়ের হাত নিজের কোমর থেকে সরিয়ে মেঘালয়ের কাছ থেকে সরে যায় সে। হাত বাড়িয়ে মেঘালয়ের ঘাড়ে কপাল ছুঁয়ে দিয়ে বলল। আপনার জটর হলো নাকি? কিসব করছেন? আমার মাথা ভনভন করছে। তিয়ানার কথায় শব্দ করে হেসে দেয় মেঘালয়, এমন যে তিয়ানা কোনো জোকস বলছে। তিয়ানা আহাম্মক হয়ে চেয়ে থাকে। মেঘালয় আচমকা তিয়ানাকে শুইয়ে দিয়ে তার উপর উঠে যায়। হঠাৎ আক্রমণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় তিয়ানা। মুখ দিয়ে টাটু শব্দ না করে চেয়ে থাকে সে। মাথায় খেলছে না তার কিছু। মেঘালয় তিয়ানার নাকে কামড় দিয়ে বলল। বউ, রোম্যান্স করে। হেসকি উঠে যায় তিয়ানার। আমতা আমতা করে বলল সে। আপনি কি কিছু খেয়ে ফেলেছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে তিয়ানা। ব্যথিত কণ্ঠে বলল। কি করছেন? ব্যথা পাচ্ছি আমি। দুষ্টু হাসি মেঘালয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল। আর একবার ভাইয়া বড় ডাকলে এর চেয়ে বেশি কিছু হবে। বলেই মেঘালয় উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তিয়ানা সেদিকে আম্মক হয়ে চেয়ে থাকে। নিজ মনে ভাবে তিয়ানা। কি হলো এটা? কিছু একটা গন্ডগোল আছে।
আমাদের সম্পর্ক নিয়ে তোমার ভাবা উচিত সাদিদ। তুলিকার এমন কথায় ভ্রুকুসকে সাদিদ প্রশ্ন করল। মানে? হাসে তুলিকা, হেসে বলল, মানেটা তুমি ভালোই জানো সাদিদ। আমি আর এসব এভাবে নিতে পারছি না। কি নিতে পারছো না? তুলিকা সাদিদের মুখোমুখি দাঁড়িয়ে বলল,